অনু আনমনে বারান্দায় দাঁড়িয়ে আছে। শাপিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কথা চিন্তা করছে। কত ভালোবাসতো সে অনুকে। সবসময় বলতো অনুকে ছাড়া শাপিন অসম্পূর্ণ। শাপিনকে সম্পূর্ণ করতে হলে অনুকে চাই। তাহলে এই 3 সপ্তাহের শাপিন কই ছিল? একবার একটি ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি সে কোথায় আছে? খবর পর্যন্ত নেয়নি। ভালোবাসা নাই ছিল, কিন্তু সামান্য দায়িত্ববোধের কারণে তো একবার ফোন দিতে খবর নিতে পারত। হয়তো এখনও শাপিনকে পূর্ণ করতে অনুর প্রয়োজন নেই। এখন তার পূর্ণ করার জন্য তার প্রেয়সী এসে গেছে, যে তার যোগ্য ও স্মার্ট। তাই খবর নেওয়া প্রয়োজন মনে করেনি। কথাগুলো মনে করতে চায় না অনু, কিন্তু কিভাবে যেন আপনা আপনি মনে এসে পড়ে। যখনই একা থাকে শাপিনের স্মৃতিগুলো তাকে তাড়া করে। কিছু সুখময় স্মৃতি আর কিছু দুঃখের স্মৃতিগুলো চাইলেও সে কোনোদিন ভুলতে পারবে না। হারিয়ে যাব একদিন আকাশের এক কোণে, পাবে না আমায় সেদিন খুঁজবে সবখানে। হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জলে, সেদিন বুঝবে কি ছিলাম তোমার জীবনে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে শাপিনের ভাবনার মগ্ন থাকা অনুর নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে হয়তো জানে না দূর থেকে কেউ একজন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর সে কেউ একজন আর কেউ না, শাপিন নিজেই। শাপিনের বাসা থেকে ওদের বাসা খুব বেশি দূরে না, প্রায় 30 মিনিটের রাস্তা। ভোরের স্বপ্ন দেখার পর শাপিন অস্থির হয়ে পড়েছিল অনুকে দেখার জন্য। নিজের মনকে আর আটকায় রাখতে পারল না সে। অস্থির মনটাকে শান্ত করার জন্য হলেও অনুকে এক নজর দেখার প্রয়োজন। সকাল থেকে মনটা তাকে দেখার জন্য আকুপাকু করছে। তাই 19-20 না ভেবেই নামাজ পড়ে রওনা দেয় ওদের বাসার উদ্দেশ্যে। সেদিন সাদাতের সাথে দেখেই সে ধারণা করেছিল অনু তার বাবা মায়ের বাসায় আছে। 5:30টার সময় শাপিন ওদের বাড়ির সামনে পৌঁছায়। অনুদের বাড়িটা খুব বেশি বড় না হলেও মোটামুটি বড় বলা যায়। দোতলা বাড়িটি। দোতলায় পূর্ব দিকে রাস্তার পাশে অনুর ঘর। ঘরের লাগোয়া একটি বারান্দা আছে। সেখানে তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে। শাপিন নিচে দাঁড়িয়ে থাকতো, অনু বারান্দায় দাঁড়িয়ে তার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে। একবার তো ধরা পড়ে গিয়েছিল। তারপর তাকে বেশ কিছুদিন ঘর থেকে বের হতে দেয়নি। বারান্দাও লক করে দিয়েছিল অনুর বাবা। শাপিন নিজেকে আড়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখান থেকে অনুর ঘরের বারান্দা স্পষ্ট দেখা যায়। অনুর এক নজর দেখতে পাওয়া ও কম কি। শাপিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 20 মিনিট পর অনু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে অনু কি যেন ভাবছে, আবার বিড়বিড় করে কি যেন বলছে। শাপিন কিছুই শুনতে পাচ্ছে না। এখন তার আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেল। তার অনুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে? সে একবার অনুকে ভালোভাবে লক্ষ্য করল। পরনে সাদা রঙের একটি সালোয়ার কামিজ, চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে আছে। ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফুলে আছে। অনুকে বিয়ের পর আর সালোয়ার কামিজ পরতে দেখা যায়নি। বেশ চিকন হয়ে গেছে, দেখলেই বোঝা যায়। কিন্তু চেহারায় যেন লাবণ্যতা বেড়েই চলছে। হঠাৎ যেন অনু খুব সুন্দর হয়ে গেছে। অনু আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে বারান্দা থেকে চলে গেল। ওর চলে যাওয়া দেখে শাপিন ধ্যান ভাঙল। সে চাইল অনুকে একবার ডাকতে, যেন এখনই চলে না যায়। কিন্তু পরবর্তীতে আবার চুপ হয়ে গেল। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করল অনু বারান্দায় আসে কিনা দেখার জন্য। কিন্তু তাকে আসতে না দেখে বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল। সময় নষ্ট করলে চলবে না, অফিসে যেতে হবে। সামনের সপ্তাহে ইরা আর তার এঙ্গেজমেন্ট। তখন তার ছুটির প্রয়োজন। এখন ছুটি নিলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। শাপিন বাসায় গিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল।
সেখানে ইরার সাথে দেখা হলে কিছুক্ষণ কথাবার্তা বলে যার যার কাজে মনোযোগ দিল। লাঞ্চ আওয়ারে ইরার জন্য অপেক্ষা করছে শাপিন। অন্যদিন হলে ইরা অপেক্ষা করত, তারপর একসাথে লাঞ্চ করত। তারপর সে বেরিয়ে পড়ে ইরাকে খুঁজত, কিন্তু কেবিনে তাকে পাওয়া গেল না। তাই সে একাই লাঞ্চ করে নিল। লাঞ্চ আওয়ারে 10 মিনিট ওভার হওয়ার পর ইরা ডেস্কে এলো। শাপিন তার কাছে জিজ্ঞেস করলো এতক্ষণ কোথায় ছিল। হঠাৎই শাপিনকে সামনে থেকে ইরা হতচকিয়ে গেল। লাঞ্চ আওয়ারে কই ছিলা? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইরা চোখ লুকিয়ে জবাব দিল, এই তো সামনে একটা আর্জেন্ট কাজে গিয়েছিলাম। কি এমন কাজ ছিল আমাকে বলে যেতে পারলে না? আমাকে বললে আমি হেল্প করতাম, একসাথে লাঞ্চ করতাম। ইরা বলল, তুমি কি আমাকে জেরা করছো শাপিন? এখন আমি কোথায় যাব না যাব সেটা তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে? শাপিন বলল, আমি সে কথা বলিনি ইরা, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা বাদ দাও, লাঞ্চ করেছো? ইরা বলল, হ্যাঁ। এখন যাও, নিজের ডেস্কে যাও, এভাবে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। শাপিন নিজের ডেস্কে ফিরে এলো, আর ইরা যেন হাফ ছেড়ে বাঁচল। ছুটির সময় এরা ওভারটাইম করবে বলে থেকে গেল, তাই শাপিন আর কথা বাড়ায়নি, একাই বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরেই ইরার পরিবর্তন লক্ষ্য করছে শাপিন। আগে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইতো। শাপিনের সাথে এখানে সেখানে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, শপিংয়ে যাওয়া কখনোই মিস করে না সে। আর এখন শাপিন আগ বাড়িয়ে বললেও সে ভালো লাগছে না বলে এড়িয়ে যায়। প্রায় সময় ফোন এঙ্গেজ থাকে, জিজ্ঞেস করলে চিল্লাপাল্লা করে, নানান বাহানা দেয়। এসব বিষয়ে শাপিনের কোনো আগ্রহ নেই, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগে। ইদানিং ইরা ওভারটাইম বেশি করে অফিস ছুটির পর। শাপিন একাই বের হয়, কিন্তু হঠাৎ একদিন কিছু কাজ থাকায় সে আশেপাশে থাকে। হঠাৎই তার চোখ যায় একটা বাইকে করে আয়াজ আর ইরা যাচ্ছে। সে প্রায় সাথে সাথে ইরাকে ফোন দেয়। হ্যালো ইরা, কই তুমি? কই তুমি মানে? আজব প্রশ্ন। আধ ঘন্টা আগেই তো বললাম তোমাকে আজকে ওভারটাইম করব, তাই অফিসেই আছি। শাপিন বলল, ও সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা রাখি, পরে কথা বলবো। শাপিন স্পষ্ট দেখেছে আয়াজের সাথে এটা ইরাই ছিল। তাহলে সে কেন মিথ্যে বলছে? একবার কি অফিসে গিয়ে খোঁজ নেবে? তারপর সে আবার অফিসের দিকে রওনা দেয়। ভিতরে যেতে চাইলে দারোয়ান তাকে বাধা দেয়। দারোয়ান বললেন, জি কাকে চাই? অফিসে ঢুকতে পারবেন না, অফিস টাইম শেষ। শাপিন বলল, আমি এখানে কাজ করি, এই যে আমার আইডি। আসলে আমার এক ফ্রেন্ড ভিতরে আছে, ওভারটাইম করছে, জরুরি কিছু প্রয়োজনে তার সাথে দেখা করতে এসেছি। আইডি থেকে দারোয়ান আর তাকে আটকায় না। সে ভিতরে গিয়ে দেখে অনেকে রয়েছে, কিন্তু সেখানে ইরাকে দেখতে পেল না। তাই সে অন্য এক কলিগ জিজ্ঞেস করলো, আসিফ, ইরা কই? ওর তো ওভারটাইম করার কথা ছিল, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসিফ কিছুক্ষণ ভেবে বলল। আসিফ বলল, ইরা না, ইরাকে তো বস ওভারটাইম দেয়নি, তো সে এখানে কেন থাকবে? কি বলিস? আজ 5 দিন যাবৎ ইরা ওভারটাইম করছে, আর তুই বলিস ইরাকে ওভারটাইম দেয়নি? তুই বোধহয় খেয়াল করিসনি। আসিফ বলল, দিলে তো জানতামই। আমি দেখলাম ইরাকে একটা ছেলের সাথে বাইকে করে চলে যেতে, প্রায় প্রতিদিনই তো যায়। শাপিন বলল, কখন বের হয়? আসিফ বলল, অফিস ছুটি হওয়ার ঠিক 10 মিনিট পর। শাপিন বলল, ধন্যবাদ দোস্ত, আজ তাহলে আসি, পরে কথা হবে। শাপিন ভাবনায় পড়ে যায়। ইরা তাকে এতদিন মিথ্যে কথা বলে আসছে। সে আজের সাথে প্রতিদিন অফিসের পর বেরিয়ে যায় আর তাকে মিথ্যা বলে কেন? সে কি কখনোই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে? শাপিন তো বন্ধুবান্ধবের সাথে দেখা করতে, আড্ডা দিতে তাকে নিষেধ করেনি, তাহলে কেন লুকোচুরি? শাপিনকে খুঁজে বের করতে হবে। পরের দিন যথাসময়ে অফিস ছুটি হয় ও রীতিমতো ইরা শাপিনকে ওভারটাইম বলে বিদায় করে। কিন্তু শাপিন নিচে অপেক্ষা করে থাকে কখন ইরা নামবে। সবার ছুটির প্রায় 10 মিনিট পর ইরা ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে। 1-2 মিনিটের মধ্যে আয়াজ একটা বাইক নিয়ে আসে, আর ইরা তাকে পেছন থেকে চেপে ধরে
বাইকে উঠে পড়ে। ইরাকে ফলো করার জন্য শাপিন তার বন্ধু থেকে একটা বাইক নিয়ে আসছে। তার মন বলছে পিছু করাটা অন্যায়, কিন্তু আবার এটাও বলছে অন্তত ডাউট ক্লিয়ারের জন্য হলেও ফলো করা উচিত। 7-5 ভাবতে ভাবতে শাপিন ইরাদের পিছনে যাওয়া শুরু করলো। তাদের বাইক একটা রেস্টুরেন্টের সামনে থামলো। এটা তার এবং ইরার প্রিয় রেস্টুরেন্ট। ইরা আয়েশকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো এবং প্রাইভেসির জন্য একটা কর্নারের টেবিলে বসলো। শাপিন তাদের পিছু পিছু একটা টেবিলে বসলো যেখানে থেকে তাদের দেখা যায়। রেস্টুরেন্টে হালকা আলো জ্বলছে। হালকা আলোয় শাপিন দেখতে পাচ্ছে দুজন ছায়ামূর্তি একে অপরকে আলিঙ্গন করে আছে এবং আস্তে আস্তে আরও গভীরে যাচ্ছে। বাকিটুকু দেখার মতো শক্তি শাপিন জোগাতে পারল না। দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করলো। সে বিশ্বাস করতে পারছে না এরা তাকে এভাবে ধোঁকা দিল। সে তার জন্য অনুকে ছাড়ল। আর 1 সপ্তাহ পর তাদের এঙ্গেজমেন্ট। সে কিভাবে এই কাজ করতে পারল? না, তার সাথে কথা বলতে হবে। সব কিছু মিটমাট করেই আগাবে সে। তা জানতে হবে ইরা কি চায়। পরের দিন অফ থাকায় সে ইরাকে বাসায় আসতে বলল, কিন্তু সে আসতে নারাজ। তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইল। তবুও শাপিন জোর করলো। শাপিনের সাথে না পেরে ইরাকে আসতে হলো। ইরা বাসায় হাজির হলো সকাল 10টায়। শাপিন বলল, তা কি খবর? কেমন চলছে দিনকাল? আজকাল তো দেখি আমাকে মনে পড়ে না। তোমায় আমি ফোন না দিলে ফোন দাও না, খোঁজ খবর নাও না। কোথাও ঘুরতে যাওয়া হয় না। সামনের সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট। তোমার তো কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না। তুমি সত্যি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ তো? এরা বলল, এগুলো কি ধরনের হেয়ালি কথা শাপিন? আর বিয়ে করতে চাইবো না কেন? একটু ঝামেলায় আছি, অফিসে ব্যস্ত, কাজের চাপ বেশি, তাই তোমার সাথে বেশি কথা হয় না, বাইরে যেতে পারি না। তার মানে এই না যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। শাপিন ইরার 2 হাত নিজের হাতে নিল। শাপিন বলল, ইরা, আমি আজকে তোমার কিছু কথা বলবো। আগে আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর কথা বলবে। রাগ করতে পারবে না, কারণ আমি কোনো কিছু প্রমাণ ছাড়া করি না। ওকে, আমাকে প্রমিস করো। ইরা বলল, কি এমন কথা বলবে যে আমাকে প্রমিস করতে হবে? ওকে যাও, রাগ করব না, বলো কি বলবে। তারপর শাপিন তাকে গত 2 দিনের ঘটনা বলে। ইরা সব কিছুই সরাসরি অস্বীকার করে, কিন্তু পরবর্তীতে শাপিন আসিফের কথা রেকর্ডিং রেস্টুরেন্টে ঢোকার সময় আয়াজ ও ইরার ছবি দেখায়। তারপর আর কোনো রাস্তা না পেয়ে এরা সব স্বীকার করে। ইরা বলল, প্লিজ শাপিন, আমাকে মাফ করে দাও। আমি চাইনি তোমার সাথে এমন করতে, কিন্তু কিভাবে যেন আমি ওর কথায় এসে যাই। সে আমাকে বলে তুমি আমার যোগ্য না, তুমি ডিভোর্সি। তুমি নাকি বিয়ের পর আমাকে অনুর মতো করে মারবে, বকবে, আমার সব স্বাধীনতা কেড়ে নেবে। আমি যেন তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দেই। তারপর আস্তে আস্তে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি শাপিন। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও, আর হবে না। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। শাপিন ইরাকে মাফ করে দেয় আর আয়াজের সাথে যোগাযোগ করতে নিষেধ করে দেয়। আর ইরাও সব মেনে নেয়। তারপরে আবার সব কিছু আগের মতোই হয়ে যায়। অফিসে যাওয়া, ইরার সাথে লাঞ্চ, ছুটির পর ইরাকে বাসায় পৌঁছে দেওয়া, আর রাতে অনুর বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকা। 1 সপ্তাহ পর, এই 2 সপ্তাহ শাপিন প্রতিদিন রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। সকালে চলে যেত, মাঝে মাঝে অনুকে রাতেও দেখা যেত, আবার মাঝে মাঝে শুধু সকালে। তার অভ্যাস যেন একদিনে খারাপ হয়ে গেছে। অনুর ঘুমু ঘুমু চেহারাটা দেখা তার নেশা হয়ে গেছে। আজ তার এঙ্গেজমেন্ট, আর তাই হয়তো আর আশা হবে না ভেবে চলে যেতে নেবে। হঠাৎই সে সাদাতকে দেখল বাড়ির ভিতরে যেতে, হাতে কিছু কাগজপত্র। সে ভাবল বাইরে অপেক্ষা করা যাক, সাদাতকে অনুর থেকে দূরে থাকতে বলতে হবে। তাই সে অপেক্ষা করতে লাগলো। 1 ঘন্টা পর সাদাত বের হলো। যেই সেদিকে এগোবে, পিছনে অনুকেও বেরোতে দেখলো। তারা কোন বিষয়ে জানি কথা বলছে। কথা বলছে বললে ভুল হবে। সাদাত বলছে আর অনু মনোযোগ সহকারে শুনছে। তারপর সাদাত একটা রিক্সা নিল। শাপিনও তাদের ফলো করতে শুরু করলো।
সাদাতের রিক্সা গিয়ে থামলো সিটি হসপিটালের সামনে। তারা নেমে পড়ল। তারপর অনু গাইনি বিভাগের ডাক্তারের কেবিনের সামনে বসে পড়ল। শাপিন চুপি চুপি কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে দাঁড়ালো দেখার জন্য অনু হসপিটালে কেন এসেছে। কিছুক্ষণ পর অনুর ডাক পড়ল। সে সাদাতকে নিয়ে ভিতরে গেল এবং 10 মিনিট পর বেরিয়ে পড়ল আর ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনে আবার বাড়ির দিকে রওনা দিল। শাপিন প্রথমে ফার্মেসিতে গেল জিজ্ঞেস করতে অনু কিসের ওষুধ নিয়েছে। সেখান থেকে জানা গেল কিছু ভিটামিন ও আয়রন ট্যাবলেট নিয়েছে। সে সঠিক তথ্য নেওয়ার জন্য কেবিনে গেল এবং পিয়নকে কিছু টাকা দিয়ে ঢুকলো। তারপর ডক্টরকে জিজ্ঞেস করলো। শাপিন বলল, আসসালামু আলাইকুম ম্যাম, আমি শাপিন আহমেদ। কিছুক্ষণ আগে যে পেশেন্ট কেবিনে আসলো তার হাজব্যান্ড। আসলে আমার ওয়াইফ 2 মাস যাবৎ আপনার কাছে আসে, কিন্তু আমাকে বলছে না তার কারণ কি। আপনি কি কাইন্ডলি একটু বলবেন অনুর কি কোনো সমস্যা হয়েছে? শাপিন কৌশলে জিজ্ঞেস করলো যেন ডক্টর সব তথ্য দিয়ে দেয়। শাপিনের কথা শুনে ডক্টর জবাব দিল, আপনি কোন পেশেন্টের কথা বলছেন? শাপিন অনুর পুরো নাম বলল। ও, অনুর কথা বলছেন আপনি? কেন, আপনি জানেন না অনু আপনাকে বলেনি যে ও প্রেগনেন্ট? আপনার ওয়াইফ 3 মান্থস প্রেগনেন্ট আর আপনি জানেন না? কেমন হাজব্যান্ড, বউয়ের খোঁজ খবর রাখেন না? অনুর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতাও আছে। আর প্রচুর দুশ্চিন্তা করে মেয়েটাকে দেখে রাখবেন। ডেলিভারির সময় নয়তো সমস্যা হবে। মা ও বেবি দুজনের লাইফ রিস্ক। অনু প্রেগনেন্ট কথাটা শুনে শাপিন আকাশ থেকে পড়ল। তার চোখ থেকে 2 ফোঁটা জল, অবাধ্য জল গড়িয়ে পড়ল। সে বাবা হতে যাচ্ছে আর অনু একবার তাকে বলার প্রয়োজন মনে করেনি? এত বড় কথাটা সে কিভাবে লুকালো? তার কি অধিকার নেই তার বাচ্চার কথা জানার? এতদিনে সে তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছে। তাহলে কে স্বপ্নের মতো সত্যি সত্যি অনু তার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে? শাপিন চাইলেও তাদের ধরে রাখতে পারবে না। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে কোনো রকম একটা সিএনজি নিয়ে বাসায় যায় শাপিন। তারপর খুশিতে চিৎকার করে কতক্ষণ। শাপিন বাবা হতে যাচ্ছে। আচ্ছা, বাবা হওয়ার অনুভূতিগুলো কি সত্যি এমন অসাধারণ হয় যেন পৃথিবীটায় হাতের মুঠোয় পেয়ে গেছি? বেঁচে থাকার জন্য এর থেকে বড় সুখ আর কিছু চাই না। কিন্তু কিছু একটা ভেবে মুখের হাসি নিমিষেই শেষ হয়ে যায় তার। অনু কি ফিরবে তার কাছে, নাকি তার বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে? তার প্রথম সন্তান, প্রথম বাবা হওয়ার অনুভূতি সব কি কেড়ে নেবে অনু? পরক্ষণে ভাবল, না, কিভাবে কেড়ে নেবে? বাচ্চাটা কি তার একার নাকি? তারও তো অধিকার আছে বাচ্চার উপর। শাপিনের জন্য না হলেও বাচ্চাটার জন্য হলেও অনু তার কাছে থাকতে বাধ্য। সে বাধ্য করবে অনুকে তার সাথে থাকতে। সেই অনুভূতিটাকে হাতছাড়া করতে চায় না। আর অনু যদি থাকতে না চায় তাহলে বাচ্চাটা শাপিনকে দিয়ে দিতে হবে। এরপর শাপিন সিদ্ধান্ত নেয় সে অনুকে ডিভোর্স দিবে না। আর ইরাকেও বোঝাবে যে বাচ্চাটা শাপিনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আর বাচ্চার জন্য হলেও অনুকে প্রয়োজন। আর ইরা যদি অনুকে রাখতে না চায় তবে অন্য ব্যবস্থা আছে। সে কোর্টে বাচ্চার কাস্টাডির জন্য আবেদন করবে। তারপর সে আর ইরা মিলে বাচ্চাটা বড় করবে। আগে ভালোই ভালোই আজকের এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর সব দেখা যাবে ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল শাপিন। তার অনেক কাজ করতে হবে। এঙ্গেজমেন্ট, সকল দায়িত্ব শাপিনের একার। কোনো আত্মীয় স্বজন বা কাছের বন্ধুবান্ধব শাপিনকে সাপোর্ট করেনি, তারা আসতে নারাজ। কিছু কলিগও কয়েকটা বন্ধুবান্ধব নিয়ে সে অনুষ্ঠানটা করছে, তাই সব দায়িত্ব শাপিনের একার। সে বেরিয়ে পড়ল হলরুমের উদ্দেশ্যে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে তারপর সে রেডি হয়ে আবার আসবে আর এঙ্গেজমেন্ট এর পরপরই ইরার সাথে কথা বলবে। সন্ধ্যা 7টা। সকল গেস্টরা এসে পড়েছে। ইরার বাবা মাও এসেছে। তারা শাপিনের সাথে কথা বলছে, সকল আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সবাই যার যার মতো পার্টি এনজয় করছে, কিন্তু এর মধ্যে একবারও ইরার দেখা মিলল না। বেশ কয়েকবার শাপিন ফোন দিয়েছে কিন্তু ফোন রিসিভ করছে না।
সে ভাবছে হয়তো ব্যস্ত, তাই ফোন ধরছে না। রাত 9টার দিকে সবাই এঙ্গেজমেন্টের জন্য তাড়া দিতে থাকলো, কিন্তু এর আর কোনো খোঁজখবর নেই। তার বাবা মাও তাকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। তারপর হঠাৎই একটা মেয়ে এসে শাপিনের হাতে একটা কাগজ দিল। সে আস্তে আস্তে কাগজটি খুলল। এটা একটা চিঠি, যা এরা লিখেছে। চিঠিটা সম্পূর্ণ পড়ে শাপিনের চেহারার রং বদলে গেল। চিঠিটা ইরার মায়ের হাতে দিয়ে তারপর সে কাউকে কিছু না বলে হলরুম থেকে বেরিয়ে গেল। তারপর তার মা চিঠিটা খুলল। চিঠি লেখা ছিল, প্রিয় শাপিন, শুরুতেই প্রিয় লিখলাম, কিন্তু তুমি আমার প্রিয় কিনা জানি না। কিন্তু আজকাল তোমাকে আমার বিরক্ত লাগে। কথায় কথায় আবেগী হয়ে পড়া, শাসন করা, এখানে যেও না, তার সাথে কথা বলো না, এইসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তোমাকে খুব স্মার্ট একজন ছেলে ভাবতাম, কিন্তু তোমার জন্য ওই অনুই ঠিক আছে, আমি নই। আমি কার সাথে চ্যাটিং করি, চলাফেরা করি, কথা বলি, সব কিছুতেই তোমার হস্তক্ষেপ। ভাগ্য ভালো, সময় মতো আয়াজ আমাকে সব বুঝিয়ে দিয়েছে। যে ছেলে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, এমনকি বিশ্বাস আছে যে তুমি আমাকে ছেড়ে আরও সুন্দর কেউ দেখলে তার কাছে চলে যাবে না। তোমাকে আমি বিশ্বাস করি না আর ভালোবাসি না, তাই এঙ্গেজমেন্ট আর বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। যেখানে বিশ্বাস নেই সেখানে বিয়ে তো অসম্ভব। আমি আয়াজকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। ও তোমার মতো অত মেন্টালি সিক না, আমাকে বোঝে। তোমাকে আজকের এই দিনে এতগুলো মানুষের সামনে অপমান করতে চাইনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। শেষ মুহূর্তে আর পারলাম না নিজের সাথে যুদ্ধ করতে, তাই ভালোবাসার মানুষটি হাত ধরে চলে যাচ্ছি। আমি আজকে বুঝতে পারছি আমি তোমার পার্সোনালিটিকে ভালোবেসেছিলাম, তোমাকে না। পারলে মাফ করে দিও আর অনুকে নিয়ে সুখে থাকো। আমি জানি তুমি এখনও অনুকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসে, তাই তার কাছে মাপ চেয়ে আবার সব কিছু ঠিক করে নিও। ভালো থেকো। ইতি, ইরা। সম্পূর্ণ চিঠিটা পড়ে তার বাবা মা স্তব্ধ হয়ে গেল। তার মেয়ে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। এই ছেলের আগেও একটা স্ত্রী আছে জেনেও এত অধপতন হয়েছে। তার শেষ পর্যন্ত একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করলে তাদের মেয়ে, ভাবতেও অবাক লাগছে। তারা ইরাকে কখনো কোনো কিছুর জন্য বাধা দেয়নি, সবসময় স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছে। তাই বলে মেয়ে এত নিচে নামবে তারা ভাবতে পারেনি। আজ এতগুলো মানুষের সামনে শুধু শাপিনকে না, তার বাবা মাকেও অপমান করলো সে। বাসায় পৌঁছে শাপিন কোনোরকম দরজা লাগিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করলো। কার জন্য সে কান্না করছে জানে না, শুধু এতটুকুই জানে যার জন্য সে অনুকে ঠকালো, অনুর গায়ে হাত তুলল, এমনকি তাকে ডিভোর্স দিতে যাচ্ছিল। তার বাবা হওয়ার সংবাদ থেকে বঞ্চিত হলো, আর সেই তাকে একা ফেলে চলে গেল তাকে বিশ্বাস করে না বলে। কি দোষ করেছিল সে? সে তো ইরার সব কথাই মেনে নিয়েছে, যখন যা বলেছে তাই করেছে। কখনো তো স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, কোনো কিছুর জন্য জবাবদিহিতা করেনি। এমনকি এত বড় একটা ঘটনার পরেও ইরাকে মাফ করে দিয়েছিল। তাহলে কেন এমন করলো? কি সুন্দর করে বলে দিল শাপিনকে ভালোবাসে না, বিশ্বাস করে না, অন্য কাউকে ভালোবাসি। তাহলে কি তার অনুকে দেওয়া আঘাত প্রকৃতি তাকে ফিরিয়ে দিল? সেও তো অনুকে একই কথা বলেছিল, আরও জঘন্যভাবে। অনু কি এমন কষ্ট পেয়েছিল, নাকি আরও বেশি? তার ইরার জন্য কষ্ট লাগছে না, কষ্ট লাগছে নিজের জন্য, অনুর জন্য। সে অনুর কাছে কোন মুখে যাবে তাকে ফিরিয়ে আনতে? কিভাবে ক্ষমা চাইবে? আদৌ কি অনু ফিরবে তার কাছে? শাপিনের নিজেকে অসহায় লাগছে, খুব একা একা মনে হচ্ছে। ঘরে থাকলে যেন তার দম বন্ধ হয়ে যাবে। এই ঘরে অনুর সাথে তার কত স্মৃতি রয়েছে, ভাবতেই দম বন্ধ হয়ে যাচ্ছে তার এখন অনুকে প্রয়োজন, খুব প্রয়োজন। সে বুঝতে পারছে অনুকে ছাড়া তার চলবে না।
কিন্তু অনু তো নেই, দূরে চলে গেছে। সাপিন নিজে তাকে দূর করে দিয়েছে, কিন্তু এখন তার কাউকে প্রয়োজন যে তার কষ্ট বুঝবে। তারপরে হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। সে উঠে দাঁড়ালো তার মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এখন তার কাউকে প্রয়োজন, খুব করে প্রয়োজন। কাউকে জড়িয়ে ধরে অশান্ত মনকে শান্ত করতে হবে। অনু থাকলে কাজটা বেশি ভালো হতো, কিন্তু আপাতত তার মাকে চাই। একমাত্র মাই পারবে সব কিছু ঠিক করতে। রাত 1:45, দরজায় বারবার কে যেন কলিং বেল বাজাচ্ছে আর সমানে দরজা ধাক্কাচ্ছে। কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল শাওন আর রিদি, কিন্তু দরজা ধাক্কা আর কলিং বেলের আওয়াজে তারা দুজনই হুড়মুড় করে উঠে পড়ল। আর কলিং বেলের আওয়াজে মিসেস রাহেলা ঘুম থেকে জেগে গেল। শাওন দরজা খুলে অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, যেন এইমাত্র কান্না করে এসেছে। শার্টের অর্ধেক ইন করা, বাকি অর্ধেক ছাড়ানো। এত রাতে সেখানে কি করছে? আজ না তার এঙ্গেজমেন্ট ছিল ইরার সাথে? তাহলে সে এখানে কেন? আর চেহারার এই হাল কেন? বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাওনের মাথায়। বড় ভাইকে দেখে নিজেকে ঠিক রাখতে পারল না শাফিন। ক্লান্ত পায়ে সামনে এগিয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। সে আর বলতে লাগলো, আমার পাপের ফল আমি পেয়েছি ভাই, তোদের কথা সত্যি হয়েছে। আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিয়েছে। আমি আর সহ্য করতে পারছি না ভাই। আমার অনুকে চাই, ও আমার সব কষ্ট দূর করে দেবে। ওর কাছে জাদু আছে ভাই, আমাকে আমার অনু এনে দে। ছেলের এমন অবস্থা দেখে রাহিলা কান্না করে দিল। তার ধারণা সঠিক হয়েছে, ছেলে তার ভুল বুঝতে পেরেছে। সে এগিয়ে যায় ছেলের দিকে। মাকে দেখে সে ভাইকে ছেড়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর পা জড়িয়ে ধরে বলল, আমার অনুকে চাই মা, আমার অনুকে চাই। আমি আমার বাচ্চাকে চাই। আমি ওদের ছাড়া বাঁচব না মা। আমি আমার অনুকে চাই। তোমার ছেলেকে অনু এনে দাও মা। আর কখনো সে অনুর অমর্যাদা করবে না, গায়ে হাত তুলবে না, বাজে কথা বলবে না। আমরা বাচ্চাকে নিয়ে খুব সুখে থাকব। অনুর কথা মতো আমাদের একটা ছেলে বাবু হবে। আমার মেয়ে বাবু চাই না, আর চাই না। অনু যা চাইবে তাই হবে। আমাদের মধ্যে আর কেউ কখনো আসবে না। আমার খুব কষ্ট হচ্ছে মা। অনেক চেষ্টা করেছি অনুকে ভুলে যাবার, কিন্তু পারিনি মা। তুমি ঠিক বলেছিলে, আমি অনুকেই ভালোবাসি, ইরাকে না। দেখো এরা চলে গেছে, কিন্তু আমার একটুও আফসোস হচ্ছে না। আরও ভালো লাগছে যে আমার আর অনুর মধ্যে আর কেউই নেই। হ্যাঁ, আমি অনুকে ভালোবাসি, তাই তো একদিন জন্য আমি তাকে মনের আড়াল করতে পারিনি। প্রতিদিন রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছি তাকে এক নজর দেখার জন্য। প্রতিটা রাত নির্ঘুম কাটে অনুর স্মৃতিতে। আমি ওকে ভালোবাসি মা। আমার অনুকে এনে দাও। আমার কিছু চাই না মা, কিচ্ছু চাই না। মিসেস রাহেলা ঠায় দাঁড়িয়ে আছে। ছেলের কষ্ট তার সহ্য হচ্ছে না। সে জানে না আগে কি হতে চলেছে। তার ভুলের মাসুল তো তাকে দিতেই হবে। অনু যে তাকে মাফ করবে না সেটা শিওর। আর মাফ করলেও কখনোই শাপিনের কাছে ফিরবে না, সেটা তার কথা দ্বারাই বুঝতে পেরেছে। কিন্তু অনুকে না পেলে তো তার ছেলেটা পাগল হয়ে যাবে। কি করবে সে এখন? সে তো অনুকে কথা দিয়েছে, অনু যা সিদ্ধান্ত নেবে তিনি সব সময় তার পাশে থাকবে। আর ভাবতে পারল না সে, আগে শাপিনকে শান্ত করতে হবে। অন্যদিকে রিদি শাপিনের আচরণে বিরক্ত হয়ে গেল। এত কিছু করার পর তার অনুকে চাই। বাইরে ফষ্টি নষ্টি করার সময় এসব কথা মনে ছিল না? সে অনুকে ছাড়া বাঁচবে না। এখন এরা ডাইনিটা ছেড়ে গিয়েছে বলে তার অনু চাই। অনু তো মুড়ির মোয়া, চাইলেই পাওয়া যাবে। যেন তার কোনো আত্মসম্মান নেই। যত সব নাটক, সাইকো একটা। মনে মনে আরও অসংখ্য গালি দিয়ে রুমে চলে গেল সে। এতদিন কঠোর থাকলেও তার ভাইকে কান্না করতে দেখে কঠোর হতে পারল না শাওন। শাপিন কখনোই এমন ছিল না। কেন যে এসব হয়ে গেল বুঝতে পারছে না সে। কিন্তু ভুল যেহেতু করেছে, মাসুল তো তাকে দিতেই হবে। আর শাওনের মনে হয় না অনু শাপিনের কাছে ফিরবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শাপিনের কাছে যায় শাওন। ছোট ভাইয়ের কষ্ট দেখতে পারবে না সে। প্রথমে তাকে শান্ত করার প্রয়োজন।
সকালে সাদাত ভাই এসেছিল। অনুর ভিসা কাগজ এসে পড়েছে জানাতে। প্রায় সপ্তাহখানেক পরে টিকিট কেটেছে। প্রয়োজনীয় জিনিসপত্র আর শপিং করতেই 1 সপ্তাহ লেগে যাবে। তাই তাকে এই মাসে চেক আপ করতে নিয়ে যায় সাদাত। প্রায় ঘন্টাখানিক পর তারা বাসায় ফিরে আসে। আর অনুর ভিসা আসার খুশিতে বাসায় একটা ছোটোখাটো পার্টি দেয় অনুর মা মিসেস রাবিয়া, সাথে সাদও আছে। সাদাত অনুর সাথে তার পড়াশোনার ব্যাপারে ডিসকাস করছে। অনু তা মনোযোগ সহকারে শুনছে। এক গাদা উপদেশ দিচ্ছে, ঠিকমতো খাবি, ঠিকমতো ঘুমাবি, প্রপার রেস্ট নিবি, প্রতিদিন ফোন করবি, সবার সাথে কথা বলবি, টাইম মতো ওষুধ খাবি, বেশি রাত জেগে থাকবি না, কান্না করতে পারবি না, আরও গাদা গাদা উপদেশ। অনু সেগুলো খুব মনোযোগ সহকারে শুনছে, মাথা দুলাচ্ছে, আর তার করা শাসন দেখে মিটমিট হাসছে। সাদাতের সাথে প্রয়োজনীয় কথা শেষ করার পরে সে সাদের কাছে গেল। অনুকে দেখেই একগাদা প্রশ্ন ছুড়ে দিল সাদ। বাপ বেটা দুটোই এক একটা প্রশ্ন করতে করতে মারে, আরেকজন উপদেশ দিতে দিতে মারে। অনু পড়েছে বিশাল ঝামেলায়। সাদ বলল, পিমনি, আমাদের প্রিন্সেস কবে দুনিয়াতে আসবে? আমি তার সাথে খেলা করব। অনু বলল, তোমাকে কে বলেছে আমাদের প্রিন্সেস হবে? প্রিন্সও তো হতে পারে নাকি? সাদ বলল, বাবাই তো বলল আমাদের একটা প্রিন্সেস হবে, তারপর আমি বড় হলে প্রিন্সেসকে বিয়ে করব, আর এখন সারাদিন প্রিন্সেসের সাথে খেলবো। ও শুধু আমার প্রিন্সেস হবে, আর কারো না। অনু বলল, ও বাবা, প্রিন্সেস হবে নাকি প্রিন্স হবে তারই খবর নেই, আর সে বড় হয়ে বিয়ে অবধি চলে গেছে। সাদ বলল, আরে বাবা, তুমি দেখো আমাদের প্রিন্সেসই হবে, আর আমি তার সাথে খুব খেলা করব, তারপর বিয়ে করে পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। বাবা বলেছে তো, আর বাবা যাই বলে তাই সত্য হয়। অনু হেসে দিল তার পাকা পাকা কথা শুনে। তারপর সে সাদাতের কাছে গেল। সে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। অনু বলল, কি করছেন সাদাত ভাই? কোনো সমস্যা? আপনাকে বেশ চিন্তিত লাগছে। সাদাত বলল, আর বলিস না, মাথা থেকে একটা আপদ বিদায় করব বলে ভেবেছি, তাই আপদটা যেন তাড়াতাড়ি বিদায় হয় সেই কাজই করছি। অনু বুঝতে পারল সাদাত ভাই তাকে নিয়ে মজা করছে, তাই সে তাকে পাত্তা না দিয়ে সাদাতকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সাথে যাবে? সাদাত বলল, হ্যাঁ, তোকে পৌঁছে দেওয়ার জন্য। পৌঁছে দিয়ে সব কিছু ঠিকঠাক করে চাচু আর চাচির সাথে কথা বলে পরে আসব, না হলে দেখা যাবে তুই বেশি আদরে আদরে বাদর হয়ে গেছিস, আর খাওয়া দাওয়া, নিজের খেয়াল রাখা সব গোল্লায় গেছে। দায়িত্ব যখন নিয়েছি পূরণ করে তবেই ছাড়ব। শুনিসনি ডাক্তার কি বলল? তোর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতা আছে। তোর তো নিজের প্রতি কোনো ধ্যানই নেই, তাই আমাকে সব করতে হবে নাকি? সাদাতের কথাগুলো অনুমুগ্ধ হয়ে শুনছে। লোকটা কি সুন্দর করে কথা বলে, সব কিছু মজা ছলে উড়িয়ে দিলেও বেশ প্রয়োজনীয় কথা তার মধ্যে বলে ফেলে। এই যে দায়িত্বের কথাটা, সে শাপিনের দায়িত্ব ছিল জেনেও শাপিন সৌজন্যতার খাতিরেও খোঁজ নেয়নি। আর এই যে সাদাত ভাই সামান্য কথা দিয়ে সব কিছু নিঃস্বার্থভাবে করে যাচ্ছে, অনুকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, আবার নিজ দায়িত্বে দূর দেশে চেনা মানুষের কাছে রেখে আসছে। আজকালকার আপন ভাইয়েরাও এরকম করে না, যতটুকু না সাদাত তার মামাতো ভাই হয়ে করছে। সেই লোকটার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বেশ হাসি তামাশার মধ্যে দিয়ে রাতটা কেটে গেল তাদের। সাদাত আর সাত রাতে বাসায় চলে গেল, কিন্তু কে জানতো কালো অতীতগুলো অনুর জীবনে আবার হানা দিবে, সব কিছু এলোমেলো করে দিতে। প্রতিদিনের মতোই সকালে নামাজ পড়ে বারান্দায় গেল অনু। এখনও পূর্বের আকাশে সূর্য উঁকি দেয়নি, চারদিকে হালকা আলো ছড়িয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে শাপিনের চিন্তায় মগ্ন। হঠাৎ তার চোখ গেল সামনের রাস্তার দিকে। কেউ একজন তার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না অনুর। রাস্তায় শাপিন দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুর কলিজার পানি শুকিয়ে গেল। শাপিন এখানে কি করছে? সবেমাত্র সব কিছু গুছিয়ে এগিয়েছিল সে, তাহলে এখন সেখানে কেন এসেছে সব কিছু এলোমেলো করতে? আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল, বারান্দার দরজা লাগিয়ে দিল।
চিৎকার করে কাঁদতে শুরু করলো। অন্যদিকে অনুর ঘরে যাওয়া দেখে শাপিন তাকে ডাকতে শুরু করলো, কিন্তু অনু ফিরেও তাকালো না। হঠাৎ অনুর কান্নার আওয়াজ শুনে অনুর মা ঘরে দরজা ধাক্কাতে লাগলো। মাত্র নামাজ পড়ে উঠেছিল সে, আচমকা অনুর কান্নার আওয়াজ শুনে সে তাড়াতাড়ি অনুর রুমে গেল। রাবেয়া বললেন, অনু মা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? দরজা খোল। কি হয়েছে আমাকে বল। অনু, দরজা খোল মা। কিন্তু অনু দরজা খুলল না। এবার রাবেয়া খাতুন গেল ঘাবড়ে। সে তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে অনুর রুমের চাবিটা নিয়ে এলো। অনুর বাবা নামাজে গেছেন, তাই যা করার তাকে করতে হবে। দরজার লকটা খুলে কোনোরকম অনুর কাছে গেল। অনুর কাঁধে হাত রাখতে অনু ঘুরে মাকে জড়িয়ে ধরল। অনুর মাও কান্না করে দিল। রাবেয়া বললেন, কি হয়েছে মা, কান্না করছিস কেন? বাজে স্বপ্ন দেখেছিস? এমন করে কান্না করলে তো বাচ্চার সমস্যা হবে। আর কান্না করে না, আমাকে বল, কি দুঃস্বপ্ন দেখেছিস? অনুর সারা শরীর কাঁপছে। সে শুধু মুখ দিয়ে উচ্চারণ করলো, শাফিন, সে ফিরে এসেছে। আমাকে ডাকছে ও বারান্দায়। মা, ও কেন এসেছে মা? ভালোই তো ছিলাম আমি। মা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। হঠাৎ নিচ থেকে অনুর বাবার আওয়াজ শোনা গেল। সে কাউকে ধমকাচ্ছে। সে অনুকে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বাইরে বেরোলো দেখার জন্য কি জন্য সাত সকালবেলা অনুর বাবা চেঁচাচ্ছেন। কিন্তু নিচে নেমে যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। শাফিন, হ্যাঁ শাফিন, বাবার পায়ে ধরে আকুতি মিনতি করছে। শাফিন বলল, প্লিজ বাবা, শুধু একবার আমি অনুর সাথে কথা বলবো। ওর সাথে একবার দেখা করব বাবা, নইলে আমি মরে যাব বাবা। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, অনুকে আমার কাছে ফিরিয়ে দিন। আলম সাহেব বললেন, কোন সাহসে তুমি আমার বাড়ি এসে আমার মেয়েকে হেনস্থা করছো? আর কি মনে করো তুমি নিজেকে? এত কিছুর পরেও আমি তোমাকে অনুর সাথে দেখা করতে দিব? সবেমাত্র সব কিছু থেকে বের করতে পেরেছি মেয়েটাকে। তুমি এসেছো ওর সাথে কথা বলতে, ওর সাথে দেখা করতে? কোন অধিকারে? এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও, আর কখনো যেন তোমাকে বাড়ির আশেপাশে না দেখি। শাফিন বলল, প্লিজ বাবা, এমন করবেন না। আমাকে একটা সুযোগ দিন। আমি আর অভিযোগের সুযোগ দেব না। আমার অনুকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন। বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। আলম সাহেব বললেন, কিসের বাবা? তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তোমার মতো চরিত্রহীন লোকের কাছে আমি আমার মেয়েকে দেব না, আর না দেব তার অনাগত বাচ্চাকে। তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, তাই মেয়েকে তোমার কাছে রেখেছিলাম। কিন্তু তুমি কি করলে? পরকীয়া করে আমার মেয়েকে মেরে ঘর থেকে বের করে দিলে। তুমি আর এমন করবে না তার কি ভরসা আছে? তোমাকে আমি বিশ্বাস করি না। ভালোই এখান থেকে চলে যাও, নইলে আমি হাত তুলতে বাধ্য হব। তোমার গায়ে হাত তুলতে আমার ঘৃণা হচ্ছে। শাফিন বলল, আমি সব কিছুর জন্য মাপ চাচ্ছি বাবা। আপনার যত ইচ্ছা আমাকে মারুন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। আমি অনুর অমর্যাদা করব না। আমি আমার পরিবার ফেরত চাই বাবা। এসবের মধ্যে অনুর মা রাবেয়া আর অনু একদম নীরব দর্শক। তার মেয়ের জীবনে কেন এমন হচ্ছে? শাফিন তাকে ছেড়ে দিয়েছিল, তাহলে কেন আবার ফিরে এসেছে? যখন দেখলো শাফিনকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, সে অনুর শাশুড়ির নাম্বারে ডায়াল করলো। ছেলেকে শান্ত করে রুমে রেখে এসে ছেলের চিন্তা করতে করতে কখন যে চোখ লেগেছিল বুঝতেই পারেনি সে। হঠাৎ করে ফোনের রিংটোন আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে চোখ পড়তে দেখলো 6টা বাজে। এত সকালে কে ফোন দিল? ফোনের নম্বর দেখে বুঝতে পারলো কোনো সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি রিসিভ করতে শোনা গেল, হ্যালো আপা, সাত সকালে আপনার ছেলে বাড়ির সামনে এসে পাগলামি করছে। কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এদিকে অনু কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, নইলে একটা না একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। রাহেলা বললেন, আমার ছেলে মানে? শাফিন? শাফিন তো এতক্ষণ ঘরে ছিল, তাহলে কখন গেল সেখানে? রাবেয়া বললেন, আমি কিচ্ছু জানি না আপা। আপনার ছেলে পাগলামো শুরু করে দিয়েছে, প্রচুর চেঁচামেচি করছে অনুকে নিয়ে যাবার জন্য। তাড়াতাড়ি কিচ্ছু করুন, আপনার ছেলেকে নিয়ে যান, রাখি। রাহেলা হতভম্ব হয়ে বড় ছেলের রুমের সামনে দরজা নক করলো কয়েকবার। নক করার পর সাউন্ড জেগে গেল।
শাওন বলল, কি হয়েছে মা? এত সাত সকালে ডাকাডাকি করছো কেন? কিছুক্ষণ আগেই তো ঘুমালাম। রাহেলা বলল। শাওন, বাবা, শাপিন অনুদের বাড়ির সামনে গিয়ে ঝামেলা করছে। তুই তাড়াতাড়ি যা, ওকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আয়। আল্লাহ জানেন আমাদের ছেলেটার কি হবে, বলেই মনে করে কেঁদে উঠল সে। এদিকে অনুর মা সাত সকালে এসব ঝামেলা দেখে সাদাতকে ফোন করলে ফোন পেয়ে সে 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসলো। এসে দেখলো শাপিন এক প্রকার ঝামেলা বাঁধিয়ে দিয়েছে অনুর বাবার সাথে। অনুকে নিয়ে যাবার জন্য জোরাজোরি করছে। অনুর মা আপাতত অনুর সাথেই আছে। অনুর কান্না থেমে গেছে। সাদাত প্রায় ধাক্কা দিয়ে শাপিনকে সরিয়ে দিতে যাচ্ছে, কিন্তু শাপিন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কোনো কিছুই তার গায়ে লাগছে না। সাদাতের সাথে এক প্রকার গন্ডগোল বেঁধে গেল। এর মধ্যে শাপিনের ভাই শাওনও তার মা পৌঁছে গেল আমাদের বাসায়। চুপ, সবাই চুপ। হঠাৎ অনুর আওয়াজে শাপিন শান্ত হয়ে গেল। সে অনুকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে যেতে লাগলো। সাদাত বাধা দেওয়ায় অনু ইশারায় নিষেধ করে দিল। শাপিন অনুর ঠিক সামনে গিয়ে ওর হাত ধরতে চাইলে অনু হাত সরিয়ে নিল। শাপিন কিছু মনে করলো না। সে তার তৃষ্ণা মেটাচ্ছে। কতদিন পর সে অনুকে এত কাছ থেকে দেখতে পারছে, এটাই কম কিসে। এবার অনু কথা বলল, কি চাই, কেন এসেছো এখানে? অনু শাপিনকে তুমি বলে সম্বোধন করাতে কিছুটা অবাকই হলো, কারণ এ 2 বছরে অনুকে হাজার বলেও তুমি করে বলতে পারিনি। তুমি করে বলতে বললে সে একটা কথাই বলতো। তুমি কথাটা কেমন যেন পর পর লাগে। আপনি আমার কাছে ভালো লাগে। যেদিন আপনি আমার পর হয়ে যাবেন সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো। তাই শাপিন আর কথা বাড়ায়নি। শাপিন কাছেও অনুর মুখে আপনি ডাকটা সব থেকে মধুর ডাক মনে হতো, কিন্তু আজকে অনু তাকে তুমি করে বলছে। তাহলে কি অনু তাকে পর করে দিয়েছে? হ্যাঁ, পরই তো সে। সে নিজেই অনুকে পর করে দিয়েছিল, তাই অভিমান তো হবেই। কিন্তু এইবার অভিমান ভাঙতে তার বেশ কাঠখড় পোড়াতে হবে। এবার সে খুব বেশি আঘাত দিয়েছে অনুকে। ভাবতেই মুচকে হাসল সে। কি হলো, কথা বলছো না কেন? কেন এসেছো এখানে, কি চাই? শাপিন অকপটে বলে দিল, তোমাকে, তোমাকে চাই আমার। অনু বলল, কেন? আমাকে কেন চাই? আমার মতো সেকেলে আনস্মার্ট পর নির্ভরশীল একটা মেয়েকে কেন চাই তোমার? আমার তো যোগ্যতাই নেই তোমার সাথে থাকার। তুমি নিজে আমাকে তোমার লাইফ থেকে দূর করে দিয়েছো, তাহলে এখন কেন ফিরে এসেছো? আর তোমার ইরা কই? শাপিন হতাশ কণ্ঠে বলল, ইরা নেই, চলে গেছে। সে অন্য কাউকে ভালোবাসে। অনু বলল, ও, ইরা চলে গেছে, তাই এখন আমার প্রয়োজন। আবার যখন আমার থেকে ভালো অন্য কাউকে পাবে তখন আবার এভাবে ছেড়ে দেবে। আর তুমি ভাবলে কি করে এত কিছুর পর আমি তোমার কাছে ফিরব? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? খেলার পুতুল ভাবো আমাকে? যখন চাইবে ছুঁড়ে ফেলবে, আবার যখন চাইবে কাছে টেনে নিবে। এতদিন অনুর ভালোবাসা দেখেছে, এবার ঘৃণা দেখবে। অনু শোনো, আমি ইরাকে কোনোদিন ভালোবাসি নাই। আমি শুধু ওর মোহে আটকে ছিলাম। বিশ্বাস করো, আমি সব সময় তোমাকে ভালোবেসেছি। অনু বলল, ব্যাস, অনেক হয়েছে। আর না, আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাচ্ছি না। ভালোবাসার কথা বলছেন, ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। সে আরও কিছু ভয়ানক কথা বলতে চেয়েছিল, কিন্তু বড়রা সামনে আছে বলে কিছু বলতে পারল না। অনুর যাওয়া দেখে শাপিন তাকে ধরতে গেল। তার আগে সাদাত তাকে টেনে ধরল আর মাথার ইশারা করে না করলো, কিন্তু শাপিন থামলো না। সে চিৎকার করে বলতে লাগলো, অনু প্লিজ যেও না, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সব আগের মতো ঠিক করে ফেলবো। অনু প্লিজ ফিরে চলো। তুমি যা চাইবে, যেভাবে চাইবে সব তেমনই হবে। আমার জন্য না হয় অন্তত আমাদের বাচ্চার জন্য হলেও ফিরে চলো। তাকে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছো? ওর কি দোষ? প্লিজ অনু। শাপিনকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না, তাই সাগর সামনে এগিয়ে আসলো আর মিসেস রাহেলা থেকে ছেলের পাগলামিগুলো দেখে যাচ্ছে। না, এর একটা ভিত করতেই হবে। শাপিনকে শান্ত করার জন্য বলল, শাপিন শান্ত হ বাবা, আমি কথা বলছি ওনার সাথে, আমরা বোঝাবো অনুকে। মায়ের কথা শুনে আশ্বস্ত হলো শাপিন। সে চুপ হয়ে গেল। এবার সে অনুর বাবা মায়ের দিকে ফিরল। আমার কিছু কথা আছে আপনাদের সাথে।
দয়া করে আগে আমার সম্পূর্ণ কথাটা শুনবেন। আলম সাহেব বললেন, আমার মনে হয় না এ ব্যাপার নিয়ে আমাদের আর কোনো কথা থাকতে পারে। দয়া করে আপনারা আপনাদের রাস্তা দেখুন, আর খেয়াল রাখবেন আপনার ছেলেকে যেন আর আমাদের বাড়ির আশেপাশে না দেখি। তাহলে আমাদের পুলিশ ডাকা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আপনারা আসতে পারেন বলে আলম সাহেব উপরে চলে গেল তার মেয়ের কাছে। তার মেয়ের এখন তাকে প্রয়োজন, খুব বড় একটা আঘাত পেয়েছে সে, তাকে শান্ত করতে হবে। আপা, আপনি অন্তত আমার কথাটা তো শুনুন, আমাকে একবার অনুর সাথে কথা বলতে দিন, তারপরও যে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। আমি নিজের চোখের সামনে আমার সন্তানের অবস্থা সহ্য করতে পারছি না। আর অনুও শাপিনকে ছাড়া ভালো নেই, আমি জানি। তাছাড়া বাচ্চাটার কথা তো অন্তত ভাবুন, সে কেন কষ্ট পাবে। আর সমাজে সিঙ্গেল মাদারে অনেক সমস্যা ফেস করতে হয়। দোষ যতই ছেলেদের হোক না কেন, মেয়েদেরকেই দোষারোপ করে আমি জানি। আমি চাই না অনুর উপরে কেউ আঙ্গুল তুলুক। আপনি দয়া করে একবার আমাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিন। ওর সাথে কথা বলি, আমরা চলে যাব। অনুর মা ভাবলো অনু যদি স্বপ্নের কাছে ফিরে যেতে চায় তাহলে আর সমস্যা কোথায়। তাছাড়া বাচ্চার কথা তো চিন্তা করতে হবে। বাবা ছাড়া বাচ্চা মানুষ করতে তার মেয়ের কষ্ট হয়ে যাবে, সমাজের লোক নানান কথা বলবে, অনু এই সবাই দোষারোপ করবে। তাই অনুর কাছ থেকে জানা উচিত সে কি চায়। তাই সে রাহেলাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিল। সে ঘরের সামনে গিয়ে দেখলো বাবা মেয়ে বসে আছে, তাই দরজা নক করলো। অনুর বাবা বলে উঠল, আপনি আপনি এখানে কেন? আপনাকে তো বলা হয়েছে যে আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের মেয়ে এত ফেলনা হয়ে যায়নি যে আপনার চরিত্রহীন ছেলের কাছে তাকে ফেরত পাঠাতে হবে। অনু বাবাকে থামিয়ে দিল। আসতে দাও ওনাকে বাবা, তুমি চিন্তা করো না, উনি হয়তো আমার সাথে কথা বলতে চান। মেয়ের কথা শুনে আলম সাহেব আর কথা বাড়ালেন না, অনুর ঘর ত্যাগ করলেন। আর মিসেস রাহেলা গিয়ে অনুর পাশে বসে আমায় হাত নিজের মুঠোয় নিয়ে নিল। অনু মা আমার, আমি জানি আমি এখন যে কথাগুলো বলবো তুই আমাকে স্বার্থপর ভাববি। হ্যাঁ, আমি স্বার্থপর নিজের সন্তানের জন্য। হয়তো প্রত্যেক মাই তার সন্তানের জন্য স্বার্থপর হয়। দেখো নু, জীবনে কেউই একা চলতে পারে না, সবারই একটা না একটা সঙ্গীর প্রয়োজন, তার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু ভাগাভাগি করার জন্য। আমার ছেলেটা তোকে প্রয়োজন, সে তোকে অসম্ভব ভালোবাসে। আর পুরুষ মানুষ একটু একটু এসব করে। ওকে এবারের মতো মাফ করে দেও নু, তোরা আবার আগের মতো হয়ে যা। আর তাছাড়া একবার বাচ্চাটার কথা তো ভাব, সে কেন বাবা থাকতে এতিমের মতো বড় হবে? তারও তো বাবার প্রয়োজন। আমার ছেলেটাকে মেনে নে অনু। শাশুড়ির কথাগুলো শুনে অনু একটা তাচ্ছিল্যের হাসি হাসল। আপনি প্রমাণ করে দিলেন মা শাশুড়ি কখনোই মা হয় না। যদি আজকে আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, তাকে কি শাপিনের মতো ছেলের হাতে তুলে দিতেন? আর জীবন একা চলার কথা বলছেন তো? কে বলেছে আমি একা? আমার পাশে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে। আর কি চাই বেঁচে থাকার জন্য? আর একটা কথা কি জানেন মা, ভালোবাসা মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেখানে আর ভালোবাসা তৈরি হয় না। বিশ্বাস হচ্ছে কাচের মতো, ভেঙে গেলে খুব কষ্ট, হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু দাগ সারা জীবন থেকে যায়। এই দাগ নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। কথাটা বলে অনু উঠে যাচ্ছিল, কিন্তু আগেই শাপিনের মা অনুকে আটকে দিল। অনু, আজ এই মা তোর কাছে হাত পাতছে, আমার ছেলেকে ফিরিয়ে দিস না। ও মরে যাবে তোকে ছাড়া, বাঁচবে না। ওকে একটা সুযোগ দে, অন্তত বাচ্চাটার জন্য একটা সুযোগ দে। অনু হাত ছাড়িয়ে নিল। আমার পক্ষে সম্ভব না বলে আর দাঁড়ালো না সে। ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। তার প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু তাকে তো ভেঙে পড়লে চলবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাকে তো শাপিনের অপমানের কড়া জবাব দিতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে যে ভালো থাকার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সে একবার বিশ্বাস করে ঠকেছে, আর না, এইবার তো সামলে নিয়েছে, পরের বার হয়তো মরেই যাবে।